সকাল সকাল 30টা টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম। আব্বু অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছি, বাট কিছু করার নাই। আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে বাসের জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পরে বাস এলে বাসে জায়গা নাই, যে দাঁড়িয়ে যামো। অনেক কষ্টে বাসের ভিতরে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটিতে চলে আসলাম। আর আমি নেমে গেলাম, বাসা থেকে না খেয়ে চলে আসলাম। হাতে আছে 20 টাকা, বাসায় যেতে লাগবে 10 টাকা, আর 10 টাকা আমার কাছে থাকবে। ওই 10 টাকা দিয়ে একটা রুটি খেতে পারমো। দোকান থেকে একটা রুটি কিনলাম আর খেলাম, সাথে 1 গ্লাস পানি খেলাম। 10 টাকা দিলাম। তখন দোকানদার বলে, মামা 12টা দেন, 10 টাকা না। মামা রুটি 10টা না? মামা, রুটি 10 টাকা, সাথে 1 গ্লাস পানি, আর পানি হলো 2 টাকা। মামা 2 টাকা পরে দিয়ে দেই, আমার কাছে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসা যেতে হবে। ঠিক আছে মামা, পরে দিয়েন। আমি ভার্সিটির ভিতরে চলে গেলাম। সোজা আমি আমার সিট খুঁজতে লাগলাম। 1 মিনিট পরে আমি পেয়ে গেলাম। আমি বসে আছি, সিটে সবাই চলে আসলে, কিন্তু আমার সাথে যে লোকটা বসবে সে এখন আসে নাই। স্যারও চলে আসলে খাতা দিবে, তখনই একটা মেয়ে এসে হাজির। সবাই ওই মেয়ের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে। দেখতে ঠিক পরীর মতো সুন্দর, বাট এই মেয়ে এখানে কেন? কখনো তো দেখি নাই এই মেয়েকে আমাদের ভার্সিটিতে। তখনই স্যার, আরে আদিবা, ভিতরে আসো। আর সবাই শোনো, ওর নাম আদিবা। আজ থেকে সে তোমাদের সাথে পরীক্ষা দিবে আর সে তোমাদের সাথে পড়বে। যাও, তোমার সিটে গিয়ে বসো। মেয়েটা এসে আমার সাথে বসলে, আমার সাথে বসতেই তার একটু সমস্যা হচ্ছে, তা আমি বুঝতে পারছি। আমার কাপড়গুলো একটু পুরনো টাইপের, তাই আমি মেয়েকে বললাম, হাই, আমি আবির আহমেদ আদি। মেয়েটা ভাব নিয়ে কোনো কথা বলে না। তখন বুঝলাম মেয়েটা বড়লোকের দোলানি, তাই এত ভাব। স্যার খাতা দেওয়া শুরু করলে, সাথে প্রশ্ন সবাই লিখতে শুরু করলে। আমি আমার মতো করে লিখছি, সবাই এক্সট্রা পেপার নিচে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কি এমন লেখছে তাদের এত এক্সট্রা পেপার লাগে। আমার তো আরও অনেক পৃষ্ঠা বাকি আছে। দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে চলে এসেছে। তারপরে গিয়ে একটা এক্সট্রা পেপার নিলাম। একইভাবে ঠিক সময় লিখে পরীক্ষাটা দিলাম। সবাই বের হয়ে সব বন্ধুদের সঙ্গে কত কথা বলছে, বাট আমি বলতে পারছি না, কারণ আমার কোনো বন্ধু নাই। আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না, আর আমিও কারো বন্ধু হতে চাই না। বাসায় আসার জন্য বাসে উঠলাম। 10 মিনিট পরে আমাকে বাসার কাছে নামিয়ে দিলে আমি বাসায় ঢুকি। তখন আমার কলিজার টুকরা বোন আমার কাছে এসে হাজির। ভাইয়া ভাইয়া, আমার চকলেট কই? সরি কলিজা, আনতে মনে নাই, কালকে আনবো কেমন? আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল, যার কারণে চকলেট আনতে পারি নাই। আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি। আর হ্যাঁ, আমার ছোট বোনের নাম মারিয়া। আচ্ছা। ওই পাগলি, রাগ করিস কেন? বললাম তো সত্যি মনে নাই। তখন আম্মু বলে, আদি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ভাত বাড়ছি, মারিয়া এখানে আয়। আচ্ছা আম্মু, বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে, তাই আমি আবার চলে গেলাম উপরে। আমি আর মারিয়া অনেকবার ডাকছে খাবার টেবিল আসার জন্য, বাট আমি চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলে, তখন আম্মু বলে, আর কত কষ্ট দিবি তোর বুড়ো বাপটাকে? সে অনেক কষ্ট পাইছে। তো আমি কি করব সে কষ্ট পেলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর ধরে কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটা ভুল করেছে, তাই বলে তুই আর তার একমাত্র ছেলে হয়ে তার সাথে কথা বলিস না, তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না, সবসময় পুরান পোশাক পরে ভার্সিটিতে যাস, তারও আবার লোকাল বস দিয়ে তোর বাপের অনেক কষ্ট পায়। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য টাকা ইনকাম করতে? আমি কোনো কিছু বলি নাই। আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম, শুধু তোমার অনুরোধটা আমি ফেলতে পারি না। আম্মু কি সব বলে আগের কথা? ভাইয়াকে আগে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিলে আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। মাঠে গেলাম খেলতে, অনেকদিন পরে খেলতে গেলাম। আমাকে মাঠে দেখে এলাকার ছোট ভাইরা অনেক খুশি হলে সবাই আমার কাছে আসলে, আর সবাই বলছে, ভাই এতদিন পরে আপনি মাঠে আসলেন। আমি বললাম তাহলে চলে যাই আমি। আসলে আমাকে সবাই সম্মান করে। আব্বুর জন্য আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আবির আহমেদ আদি, আদি গ্রুপের মালিক। আব্বু হলো দেশের 10 জন ধনীদের মধ্যে একজন। আর একটা ছোট বোন আছে, নাম মারিয়া। আপনারা তো জানেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আম্মু বাসায় থাকে, আমাদের জন্য মজার মজার রান্না করে।
আমাদের বাসা সবাই ঢুকতে পারে না। গেটের সামনে একটা লক আছে, যা চোখের ফিঙ্গারে বা আঙুলের চাপের মধ্যে খুলে বা দারোয়ান দিয়ে খুলাই, কারণ আব্বু অনেক শত্রু আছে, যদি কোনো ক্ষতি করে। তাই মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম। ভালো লাগলে সন্ধ্যার সময় বাসায় গেলাম, গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এক গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা দিয়ে গেলে আমি ওইগুলো খেয়ে আবার পড়তে বসলাম। পড়তে পড়তে 11টা বেজে গেছে। আম্মু আমাকে পড়ার টেবিলে থেকে তুলে নিয়ে খাবার টেবিলে বসালে খাবার খেতে আমি হাত ধুয়ে খেতে বসলাম। আম্মু আমাকে বেড়ে দিলে আমি খেয়ে আবারও পড়ার টেবিলে গেলাম। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম বাস স্টেশনে, কিন্তু আজকে আর বাস আসছে না। কি করা যায়? দেখলাম একটা গাড়ি আসছে, আমি সিগন্যাল দিলাম। গাড়িটা থামালে আমি বললাম যে আমাকে একটু লিফট দেওয়া যায়? কোনো বাস পাওয়া যাচ্ছে না, আমার পরীক্ষা ভার্সিটিতে। আর তখন ড্রাইভার, আসলে ভাই, আমি তো ড্রাইভার। আমাকে বলা হয়েছে ম্যাডাম ছাড়া যেন আর কেউ এই গাড়িতে না ওঠে। পিছনে ম্যাডাম আছে, তাকে আপনি বলেন, দেখতে পারেন। ম্যাডামের কাছে যাই, গিয়ে দেখি এ কি, এ তো আদিবা। আমি বললাম প্লিজ একটু লিফট দেন, বাস পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আব্বু তোকে কি বলছে? ছোট লোকগুলোর কথা শোনার জন্য গাড়ি থামাইতেছো? আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেলে তখন আমি বললাম, শালি মনে হয় না আমার আব্বুর থেকে বড় লোক হবি, এত ভাব তোদের। বলে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। দেখলাম একটা বাস আসলে আমি সাথে সাথে দৌড়ে উঠে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটির সামনে নামলাম। রুটির দোকানে গিয়ে আগে 2 টাকা দিলাম, তারপরে ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি সবাই লেখছে। পরীক্ষা 5 মিনিট আগে শুরু হয়ে গেছে। আমি ভিতরে গেলাম স্যার বলে। তুমি আসতে এত দেরি করলে কেন? আদিবার দিকে একটু আর চোখে তাকালাম আর বললাম বাস সময় মতো পাই নাই। ও, কাল থেকে একটু আগে বের হবা, তাহলে বাস পাবে। আমি বললাম জি স্যার বলে লিখতে থাকলাম। শুধু ফারুক স্যার আমার সাথে সুন্দর করে কথা বলে, আর বাকি সব স্যারের একটা চিন্তা করে আমি কি করে এই ভার্সিটিতে ভর্তি হলাম। যাই হোক, আগে পরীক্ষা দিতে হবে। আর কথা না বাড়াই, আমার হাতে সময় আছে 2 ঘন্টা। আমি প্রশ্নটা দেখলাম, সবগুলো কমন। আমি লিখতে থাকলাম। অনেকক্ষণ লেখার পরে হঠাৎ মনে হলো কেউ আমাকে কলম দিয়ে খোঁচা দিছে। দেখলাম আদিবা। হাই, আমি আদিবা। আমি কিছু না বলে চুপচাপ করে লিখতে থাকলাম। আবারও খোঁচা দিলে কলম নিয়ে বললাম, কি সমস্যা? 7 নং প্রশ্নের উত্তরটা দেখান। আমি কিছু বলতে চামো, তার আগে আদিবা থামিয়ে দিল। আমি দেখছি আপনি 7 নং প্রশ্নটা দিছেন। ভাব নিয়ে বললাম, সরি, দেখানোর সময় নাই এখন, এমনিতে 10 মিনিট লেট আমার। তাও আপনি চাইলে আমাকে একটু হেল্প করতে পারতেন, তা আপনি করেন নাই। এখন আমিও পারবো না বলে আমি আমার মতো করে লিখতে থাকলাম। আর আদিবা গাল ফুলিয়ে বসে আছে। নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলে আমি পরীক্ষার হল থেকে বের হলাম। দেখলাম আদিবার আগে গাল ফুলিয়ে আগুন হয়ে গেছে। আমি পরীক্ষার হল থেকে বের হতে হতে আদিবা আমাকে ডাকে। আমি তার কাছে গেলাম। আদিবা বলে, তুই আমার সাথে এমন করলি কেন? আমি কি করছি আপনার সাথে? আমাকে একটু দেখালে কি হতো তোর? আপনাকে দেখালে তখন আমার খাতাটা নিয়ে নিত স্যার, তখন কি হতো? আর আমার 10 মিনিট লেট হয়েছে আসতে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ধ্যাত, আমি চলে আসলাম। আবার ডাকলো আদিবা। ওই ফকিনের বাচ্চা, তোকে যেতে বলছি। আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই, গিয়ে সাথে সাথে কয়েকটা বসিয়ে দিলাম গালে। ওই ফকিনের বাচ্চা, তোর সাহস কত তুই আমাকে থাপ্পড় মারলি? আবারও 2টা বসিয়ে দিলাম। চুপ, একেবারে চুপ। আরেকবার বললে তোর খবর আছে। ফকিনীর বাচ্চাকে কেন? তুই, তোর পোশাক দেখলে বোঝা যায় তুই কেমন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কাউকে বিচার করতে নাই, কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? এখনই আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোর নামে। দেখ তোর কি হাল করি আমি। প্রিন্সিপাল আমার আব্বুর বন্ধু। মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু না পারলে আরেকজনের ক্ষমতা দেখায়, পারলে নিজের যোগ্যতা কিছু করে দেখা। ওকে ওকে, আমি আমার যোগ্যতা দিয়ে আমার প্রতিশোধ নিমু, যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। আজকে ছোট বোনের জন্য চকলেট দিতে হবে, তাই আজকের বাসে না গিয়ে হেঁটে হেঁটে বাসায় আসলাম। ছোট বোনের চকলেট নিয়ে আমি বাসায় এসে কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজাটা খুলে দিলে আমি মারিয়ার হাতে একটি চকলেট দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আমার জন্য খাবার বেড়ে রাখছে, আমরা একসাথে খাবার খেলাম। বাট মারিয়া মন খারাপ। আমি বললাম, কি রে, তোর মন খারাপ কেন? ভাইয়া, কাল থেকে তুই আমাকে সাথে করে নিয়ে আসবি স্কুল থেকে। আচ্ছা, তা না হয় করবো, কিন্তু সমস্যাটা কি সেটা বলবি তো?
ভাইয়া স্কুলের সামনে কিছু পকেটের ছেলে আছে, আমাকে বাজে বাজে কথা বলে। আমার রাগটা আরও বেড়ে গেলে, আচ্ছা তুই আমাকে একটু দেখিয়ে দিস তো কারা এই ছেলে পেলে। এখন গিয়ে ঘুমা যা। আমি রুমে চলে আসলাম, রাগে মাথা গরম হয়ে আছে। আমি মারিয়া স্কুলে এক ফ্রেন্ডের ভাইকে কল দিলাম, দিয়ে বললাম যে তার ছোট ভাই তামিমকে যেন ফোনটা দেয়। সে তার ভাইকে ফোনটা দেয়। আমি জানতে চাইছি ছেলেগুলো কে। তারপরে সে বলে, আমি সাথে সাথে পিস্তল নিয়ে বের হলাম বাসা থেকে। আমার লাইসেন্স করা পিস্তল আছে, আব্বু আমার জন্য সুরক্ষার জন্য এইটা আমাকে দিছে। আমি সোজা চলে গেলাম স্কুলের সামনে গিয়ে দেখি ওরা সবাই বসে আছে। দেখে সাথে সাথে 2-3টা বুলেট ছাড়লাম। সবগুলো ভয় চুপ করে দাঁড়িয়ে গেলে একটা লম্বা চুলওয়ালা সে চিল্লাচিল্লি করতে শুরু করে। আমি তার পায়ে গুলি করি, সাথে সাথে সে নিচে পড়ে গেলে সবাই বলছে আমি কেন গুলি করছি। আমি কোনো কথা না বলে সবগুলোকে ইচ্ছে মতো মারলাম। এক একটার অবস্থা অনেক খারাপ, তারপরেও একই কথা বলছে তাদেরকে কেন মারছি, বাট কেউ ভয়ে জোরে জোরে কথা বলে না। আমি বললাম, শালা বাচ্চু, তোরা আমার বোনকে খারাপ নজরে দেখোস আর উল্টোপাল্টা কথা বলিস, আজকে তোদের মাস্তানি করা একেবারে বের করব। বলে ওদের হাতে আর মুখে ইচ্ছে মতো মারছি। তখনই পুলিশ আসলে, এই ছেলে, তুমি পিস্তল কই পেলে আর সবাইকে এইভাবে মারছো কেন? সবগুলো ছেলে বলে, স্যার আমাদেরকে বাঁচান, এই ছেলে আমাদেরকে মেরে ফেলবে স্যার। ওদেরকে মেরে ফেলবো বলে আর 2-1টা লাথি মারলাম। রাগ আমার কমছে না। ওই ছেলে, ঠান্ডা হও আর বলো কি হয়েছে। আর পিস্তলটা আমাকে দাও, তোমার পরিচয় বলো, না হলে তোমার বিরুদ্ধে মাস্তানি করার কারণে মামলা হবে। আমি আবির আহমেদ আদি। বাবার নাম বললাম, তাতে পুলিশ বুঝতে পারছে। আর বললাম, ওরা আজকে আমার বোনকে ইফটিজিং করছে। শুধু আমার বোনকে না, আরও অনেকের বোনের সাথে করে। আমার আব্বুকে কল দেয় আর আমার সম্পর্কে বলে, তারপরে আরও অনেক কথা বলে রেখে দেয়। তারপরে পুলিশ বলে, এইগুলো বেঁচে থেকে লাভ নাই, শালাদেরকে রাস্তার মধ্যে মেরে ফেলা দরকার। বলে 2-1টা লাথি দিলে আর আমাকে বলে, আজকে পর থেকে এখানে আর ইফটিজিং হবে না, এখানে 2 করে পুলিশ থাকবে সব সময়। আর তুমি তোমার পিস্তলটা নিয়ে বাসায় যাও আর স্যারকে কিছু বলবেন না। ভাই, যদি স্যারকে বলেন তাহলে আমার চাকরি নাও থাকতে পারে। আব্বুকে কিছু বলবো না, বাট নেক্সট টাইম যদি কোনো মেয়ে ইফটিজিংয়ের শিকার হয় তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। বলে চলে আসলাম বাসায়। সোজা রুমে চলে গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আব্বু বাসায় আসলে এসে আম্মুর সাথে চিল্লাচিল্লি শুরু করলে। কিছুক্ষণ পরে আম্মু আসলো আমার রুমে। আদি নিচে আয়, তোর আব্বু কথা বলবে তোর সাথে। নিচে গেলাম, সাথে সাথে আব্বু আমাকে 2টা চড় মারে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মাস্তান হয়েছে না, আমাকে তো খুনি বাবা বলবে যখন আমি রাস্তা দিয়ে বের হব। কেন মারামারি করছিস? খুনি বাবা বলে কষ্ট হবে যদি রাস্তা লোকেরাই বলে ওই যে যাচ্ছে ধর্ষিতার বাবা যাচ্ছে দেখ, তখন কি ভালো লাগবে? যাদেরকে আমি মারছি তারা 2 ঘন্টা আগে মারিয়ার সাথে নোংরা নোংরা কথা বলছে, আরও অনেক ভাষার কথা বলছে। আর যখন মারিয়া তার ভাইকে বলে তাকে কিছু ছেলে নোংরা কথা বলে, তাকে সেভ করার জন্য তখন কোনো ভাইয়ের মাথা ঠিক থাকবে? আমি তাদেরকে মেরে ফেলতে চাইছিলাম, পুলিশ বাঁচিয়ে দিচ্ছে। আব্বু চুপ হয়ে গেছে আর সবাই বসে পড়লে মারিয়াকে বলল, মারিয়া, আদি যা বলছে তা কি সত্যি? জি আব্বু। আমি চলে আসলাম রুমে, মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম, বাট ছদ্মনাম আইডি যাতে কেউ আমাকে খুঁজে না পায়। মাঝে মাঝে ফেসবুক চালাই, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলে তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু ডাকলে খাবার খেতে আমি নিচে গেলাম। দেখলাম আব্বু আছে। আমি আবার উপরে চলে আসতে যাব, তখন আম্মু বলে, আদি, তোর আব্বু কি জানি বলবে আজকে, তাই তোকে ডাকছে আজকে। তাই আর কিছু না বলে চেয়ার টেনে মারিয়ার পাশে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। হঠাৎ করে আব্বু বলে, আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়ার দরকার নাই, মারিয়া আগে এসএসসি পরীক্ষা দিবে, তারপরে ভাবা যাবে। তার আগে মারিয়ার বিয়ের কথা যেন না ওঠে। আমার সোজা কথা। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, ঘুমের দেশে হারিয়ে গেলাম। আর একটা মধুর স্বপ্ন দেখলাম। হঠাৎ করে কেউ এসে আমাকে ডাকতে থাকে আর স্বপ্নের 12টা বাজিয়ে দিলে দেখলাম মারিয়া। আমি বললাম, কি সমস্যা? ভার্সিটিতে যাবি না তুই? যাব, মাত্র শুইলাম, এর মধ্যে তুই চিল্লাচিল্লি লাগিয়ে দিলে। কি গাঁজা খেয়ে ঘুমাস নাকি? এখন বাজে 9টা, সময় আছে আর 1 ঘন্টা তোর হাতে। কি করবি দেখ। কি তুই? আরে আগে ডাকবি না আমাকে? বলে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া রুমের সবগুলো বাজ করছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম।
নিচে এসে হালকা কিছু খেয়ে আমার কাছ থেকে 30 টাকা নিয়ে বের হলাম। বাসা থেকে বাস স্টেশনে গিয়ে দাঁড়ালাম। বাস চলে আসলে আমি বাসটা ভিতরে গেলাম, গিয়ে দেখি সিট খালি আছে। আমি সিটে বসলাম। 10 মিনিট পরে চলে আসলাম ভার্সিটিতে। যখন আমি ভার্সিটিতে ঢুকবো তখনই একটা লোক বলে, এই ছেলে দাঁড়াও, তুই আজকে পরীক্ষা দিতে পারবি না। দেখলাম লোকটা পিছে কিছু লোক আছে, দেখে বোঝা যাচ্ছে মাস্তান হবে। আমি বললাম, কেন, কি করছি আমি? তুই কিছু করিস নাই, বাট তুই ভার্সিটিতে যেতে পারবি না, পরীক্ষা দেওয়া লাগবে না তো তুই বরং বাসায় চলে যা। না বড় ভাই, আমি পরীক্ষা দেব। আপনারা যদি এমন করেন তাহলে আমি পুলিশ ডাকবো। আমাকে পুলিশের ভয় দেখাস না? এই নে, পুলিশকে ফোন দে তুই। আমার হাতে ফোনটা দেয়। আমি লোকটা ফোনটার হাতে নেই, দেখলাম আদিবাকে হাসতে হাসতে ভার্সিটির ভিতরে চলে গেলে তার মানে আদিবা এই লোকগুলোকে পাঠিয়েছে। আমি ওদের ফোনটা হাতে দিয়ে আমার ফোনটা দিয়ে কল দিলাম ডিআইজিকে, আর সব খুলে বলি যে আমাকে ভার্সিটিতে কিছু লোক ঢুকতে দেয় না। তখন ডিআইজি আঙ্কেল বলে, ওই থানা পুলিশ পাঠিয়ে দিচ্ছি, আমি তোমার কোনো সমস্যা হবে না। ডিআইজি হলো আমার বাবার বন্ধু। আমি বললাম, ওকে আঙ্কেল, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার পরীক্ষার সময় কম আঙ্কেল। বলে ওকে আর ওই লোকগুলো হাসছে আর বলছে, আরে পুলিশ আমাদের দেখলে সালাম দেয়, তুই পুলিশকে ফোন দিয়ে ওকে, পুলিশে আসলে তোকে আবার মামলা বলবো ঢুকিয়ে দিতে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। 7 মিনিটের ভিতর পুলিশ চলে আসলে এসে আমাকে বলে, তুমি আবির আহমেদ আদি? জি। আর ওরা আমাকে ভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না। তখন পিছন থেকে একটা লোক পুলিশকে বলছে, আরে স্যার, আপনি কেন এসেছেন? আর যখন এসেছেন তখন একে ধরে নিয়ে যান আর একটা মামলা দিয়ে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেন। সাথে সাথে পুলিশ ওই লোকটাকে একটা থাপ্পড় মেরে সবগুলোকে গাড়িতে তোলে। তখন একজন বলছে, ওসি, তুই জানিস না তুই কাকে নিচ্ছিস? আর এই ছেলে, আমি 1 ঘন্টার মধ্যে আবারও আসবো, আমার পাওয়ারের সম্পর্কে ধারণা নাই। তোর নিজেরও ধারণা নাই তোরা আজকে কত বড় ভুল করছিস। তুই 1 ঘন্টা না, 1 বছরেও মনে হয় না বের হতে পারবি। আমাদেরকে সরাসরি ডিআইজি পাঠিয়েছে, আর ওই ছেলে ও কোনো সাধারণ ছেলে মনে হয় না, ওদেরও অনেক পাওয়ার আছে। মনে হয় তোরা এখন হারে হারে টের পাবি জেল কি জিনিস। স্যার, আসার সময় কিছু ফকির আর একটা ফকিরনির সাথে দেখা। ফকিরগুলোকে আমি নিজের দায়িত্বে তাদের ঠিক জায়গায় পাঠিয়ে দিয়ে এসেছি, বাট ফকিরনিকে পারলাম না। তার স্বভাবটা ছিল ডাস্টবিনের ময়লা খাওয়া। একটু আর চোখে তাকালাম আদিবার দিকে, দেখলাম রাগে রুচির মতো ফুলছে। সময় হয়েছে, সবাই সোজা হও। বলে খাতা আর প্রশ্ন দিয়ে দিল। সবাই প্রশ্ন পেয়ে খুশি, সবাই লেখছে, আমিও লেখছি। দেখলাম আদিবা গাল ফুলিয়ে বসে আছে আর উকি মারছে আমার খাতার দিকে। আমি দেখেও না দেখার ভান করে লেখছি। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক করে সে নিজে লেখা শুরু করছে। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম আদিবার দিকে। এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ের এত বেশি অহংকার দেখলে কেমন কেমন লাগে। যাই হোক, আবারও লেখা শুরু করলাম। সময়ের আগে পরীক্ষা শেষ করে ফেললাম, কিন্তু আদিবা পারে নাই। আদিবা মন খারাপ করে আছে। কি আর করার, পরীক্ষা সবগুলোর উত্তর দিতে পারে নাই। আর আদিবার জন্য ভার্সিটির অনেকেই পাগল। আদিবা দেখতে যেমন, তার চেহারাটাও ঠিক তেমন, একটা মায়া মায়া ভাব আছে। আমি পরীক্ষা দিয়ে পরীক্ষার রুম থেকে চলে আসলাম। মাঠে এক কোণায় দাঁড়িয়ে আছি, আর আদিবা দাঁড়িয়ে আছে অনেকগুলো ফ্রেন্ডের সাথে, কারণ আদিবার মতো ওরাও বড় লোক। আর আমি নর্মাল পোশাক পরি বলে আমার বন্ধু নাই, আর আমি কাউকে বন্ধু বানাতেও চাই না। আমার বন্ধু একজনই ছিল, আকাশ। আকাশ হলো আমার একমাত্র বন্ধু, যাকে আব্বু অনেক অপমান করে আর আমার জীবন থেকে হারিয়ে যায়। সেই কারণে আমি বাসা থেকে চলে যেতে চাইছিলাম, পারি নাই আম্মু আর মারিয়ার জন্য। কিন্তু আব্বুর সাথে সেই দিন থেকে কথা বলা বন্ধ করে দিছি। হঠাৎ করে আদিবা আমার সামনে, কি রে ছোট লোকের বাচ্চা, তোকে আজকে কেমন মার দিল আমার লোকেরা? আর পরীক্ষার হলে আসলি কি করে তুই? মার না সেই লেভেলের মাইর, বাট আমার উপর না, ওদের উপর হচ্ছে। এখন কি ফকির নিমার্কা মাস্তান আনিস যা আমার কাছে চুলের মতো ফু দিলে উড়ে যায়। তুই ছোট লোক বলে তোর কোনো ফ্রেন্ড হয় না। দেখ আমার কত ফ্রেন্ড। তুই ঠিক বলছিস, বাট আমার তো মনে হয় তুই আমার থেকেও ছোট লোক। বলে চলে আসলাম। আদিবা অনেকবার ডাকছে এই বলে যে ছোট লোককে আমি রাস্তায় চলে আসলাম আর বাস পেয়ে গেলাম। বাস দিয়ে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে দিলে মারিয়া। আমি উপরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খাবার খেতে গিয়ে দেখি ওমা আমার পছন্দের খাবার রান্না করছে, বিরিয়ানি। তাড়াতাড়ি করে বিরিয়ানি প্লেটে নিলাম। তারপরে মারিয়া আম্মু নিলে সবাই 1 প্লেট খেতে খেতে আমি 2 প্লেট মেরে দিলাম। তখন মারিয়া বলে, হাম্মু, এই ছেলে তো রাক্ষস, আমরা 1 প্লেট খেতে পারছি না আর এই ছেলে তো 2 প্লেট খেয়ে ফেলাইছে। চুপ কর, আমার ছেলেটা না খেতে খেতে চিকন হয়ে গেছে, আর 2 প্লেট কেন? আদি বাবা,
তুই আরও 2 প্লেট খা বাবা। না আম্মু, আমি আর খাবো না। তোমার ডাইনি মেয়েটা খাবার না পেয়ে তো স্বামীর মায়েরকে চিকন হবে, রাক্ষসী একটা। আমার খাওয়া দেখতে পারে না। আম্মু, তোমার মেয়েকে বাসা থেকে বিদায় করবা কবে? না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হব না। আগে তুই বিয়ে করবি, তোর বউয়ের সাথে ঝগড়া করব, তারপরে আমি এই বাড়ি থেকে বিদায় হব। আমি কি পাগল নাকি? তোর মতো ডাইনিকে বাসায় রেখে আমি বিয়ে করব? না না, আমি এত পাগল না রাক্ষসী। ওই থাম, তোরা কি শুরু করছিস? কি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, বাট তাকে বলে বন্ধ করতে। ওকে, বন্ধ করব, একটা শর্ত আছে। কি শত আবার? তার মানে তুই ইচ্ছা করে ঝগড়াটা শুরু করছ, তাই না? কি সত্তর? আমাকে আজকে বিকেলে নিয়ে বের হতে হবে। আজকে ঘুরতে ইচ্ছে করে অনেক, তাহলে ঝগড়া থামবে, না হয় আজকে সারাদিন চলবে। আদি যা, কবে থেকে মারিয়া বের হয় না? আর বিরিয়ানি কিন্তু মারিয়া রান্না করছে তোর জন্য। এই কাহিনী না? আচ্ছা যা, নিয়ে যাবো। এখন আর বিরক্ত করবি না ওকে, বলে রুমে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম, হালকা চোখটা লাগছে। তখনই মারিয়া এসে ডাকাডাকি শুরু করলে। ওই ফেয়া, ওঠ, ঘুরতে যাবি না? যাবো। কয়টা বাজে? 3টা বাজে। এই মেয়ে মাথাটা গেছে, ঘুরতে কি কেউ এই রোদের মধ্যে যায়? যাই, আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়াবাড়িতে যাবো। ওই জায়গায় যেতে অনেক সময় লাগবে না, আবার আসতে হবে না? কি? আব্বু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এই জন্য আমি বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। আমার বিরিয়ানি ফেরত দে, যাবো না তোর সাথে কোথাও। বিরিয়ানি কিভাবে দিমু? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পরে বাথরুমে চলে গেছি, তুই গিয়ে দেখ বাথরুমে পাস কিনা। রাগ তুললে কিন্তু পানি দিয়ে দিব তোর পুরো শরীরে। আমি বললাম ওকে, উঠছি, বাট তুই গিয়ে রেডি হ। বললে আমি বাথরুমে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মুর থেকে কিছু টাকা নিয়ে নিলাম। দেখলাম মারিয়া চলে আসলে রেডি হয়। আম্মু থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম দিয়াবাড়িতে। বাসা থেকে গাড়ি নিয়ে আসি নাই, কারণ আব্বু কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলে, ভাইয়া ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খামো, চল ভাইয়া। মারিয়াকে নিয়ে আমি চলে গেলাম ফুচকার দোকানে। মারিয়া একটা ফুচকার অর্ডার দিলে আমি ফুচকা খাই না। মারিয়া জানে মারিয়া খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও একটা করে খাওয়াই দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসাটা অন্যরকম হয়। সারাটা বিকাল মারিয়াকে নিয়ে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করছে। আমি মারিয়াকে বললাম চল বাসায় যাই, বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদেরকে দেখে আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছে? বেড়াতে গেলে বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে না? কাদের জন্য আমি টাকা কামাই করি? আপনাকে কেউ বলে নাই যে আমাদের টাকা লাগবে, আপনার টাকা আপনার কাছে রাখেন। বলে রুমে চলে আসলাম। আর আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিলে আমি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম। আমি সোজা পড়ার টেবিলে চলে আসলাম। আব্বু চিল্লাচিল্লি করতে শুরু করলে আমি চুপচাপ করে বসে আছি। হঠাৎ রুমে আম্মু আসলে, এসে বলে, কি দরকার ছিল এত দেরি করে আসার? এখন তোর আব্বু চিল্লাচিল্লি করছে। আমি আম্মুকে বললাম এখন আমি পড়বো, তুমি যাও। বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। আর আমি পড়তে শুরু করলাম। কালকে পরীক্ষা হিসাব বিজ্ঞান, তাই ভালো করে পড়তে হবে, লিখতেও হবে। রাত ভরে শুধু লেখছি আর লেখছি। কখন যে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো ধাক্কায় আমার ঘুমটা ভেঙে আমি দেখলাম মারিয়া। ওই, তোর না পরীক্ষা আর তুই এখন ঘুমাস? পরীক্ষা? আমার টেনশন তোর কেন? টেনশন তো আমারই থাকবে, কারণ আমি সব সময় চাই আমার ভাইয়া যে ভার্সিটির 1 নাম্বার হয়ে থাকে, 2 নাম্বার হতে যেন না হয়। এই কাহিনী না? আচ্ছা যা, দেখবি তোর ভাই 1 নাম্বার হবে। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। 8:40 বাজে, আমি তোমার রুমটা গুছিয়ে দেই। ওকে। বলে বাথরুমে চলে গেলাম। গিয়ে গোসল করে এসে দেখি রুমটা গুছিয়ে বসে আছে মারিয়া। আমি রেডি হয়ে মারিয়া আর আমি একসাথে নিচে গেলাম। আমি নাস্তা করে বের হলাম। বাস স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি। বাস এলে আমি বাসে করে ভার্সিটিতে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। মাঠে এক কোণে বসে আছি আর ভাবছি আকাশের কথা। আকাশ থাকলে না কত ভালো হতো। হঠাৎ করে একটা কাশির শব্দ হলে দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু ফ্রেন্ড নিয়ে। আমি বললাম, সমস্যা কি আপনার? সমস্যা হলে তুই আচ্ছা বলতে তুই কেমনি এই ভার্সিটিতে ভর্তি হলি? তোর মতো ফকিনির পোলা তো এই ভার্সিটিতে চান্স পাওয়ার কথা না। সে আপনি না জানলেও চলবে। আপনি আমার পিছে পড়ছেন কেন? আর আপনি জানেন আমি ফকিনি না, কোটিপতির ছেলে। এমনিতে হতে পারে আমার বাবা 10 জনের একজন। হুমা বলে কি এই ফকিনের বাচ্চা? মানুষ রাতে স্বপ্ন দেখে, আর এই ফকিনের বাচ্চা তো দিনের বেলা স্বপ্ন দেখে রে। আমার রাগ চেপে বসলে মাথা, এই মাইয়া শুধু আমাকে ফকিনি বলে। এইটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে কিছু একটা করতেই হবে।
থাপ্পড় দেওয়া যাবে না। একেবারে যখন তার শিক্ষা হয় নাই তার, আর হবেও না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তার ফ্রেন্ডের সামনে তার ঠোঁটে কিস দিয়ে দিলাম। আদিবা অনেক জোরাজোরি করছে ছাড়ার জন্য। আমি শক্ত করে ধরে রাখছি। 30 সেকেন্ড পরে ছেড়ে দিছি আর বললাম, এখন কি করবি? এই ফকিনীর বাচ্চা, তোকে কিস করছে, এখন কি করবি? তোকে তো আমি দেখে নেব। যা যা, পারলে কিছু করে দেখাস। বলে চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট। একা একা বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে আসলে বলে, হাই, আমি জান্নাতুল ইসলাম ঈশা। আবির আহমেদ আদি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠাচ্ছে প্রতিশোধ নেবার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না, ওকে? ফ্রেন্ড হতে হবে না। ওকে ওকে, আপনি রেখে যাচ্ছেন কেন? আমরা এখন থেকে ফ্রেন্ড, ওকে? তাহলে তুই করে বলবি, আপনি না, ওকে? এর মধ্যে আদিবা তার ফ্রেন্ডের নিয়ে চলে আসলে, আর আমি জান্নাতুলকে বললাম, এখন তুই গিয়ে তোর সিটে বস। এক ফকিন্নি আরেক ফকিন্নির খবর রাখে। তখন বলে হাসতে থাকে তার ফ্রেন্ডগুলো। যে মেয়ে ফকিন্নি কিস খায়, সে মেয়ে যে কত বড় লোক তা আমার জানা হয়ে গেছে। তখন আদিবা সাথে সাথে আমার শার্টের কলার ধরে ফেলায়। আরও কিছু একটা বলতে যাবে, এর মধ্যে স্যার চলে আসলো। কি হয়েছে এইসব? স্যার, এই তো ছোট লোকটা আমাকে তোমাকে কি করেছে সে? আমাকে স্যার বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছেড়ে আর সোজা হয়ে বসো। আদিবা লক্ষ্মী মেয়ের মতো করে আমাকে ছেড়ে দিল, আর আমি সোজা হয়ে বসলাম। তখন স্যার সবার উদ্দেশ্য করে বলে, এইটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছোট লোক বড় লোক বলতে কিছুই নাই। এখানে সবাই জ্ঞান অর্জন করার জন্য এসেছে। তুমি বড় লোক বলে আরেকজনকে ঘৃণা করবা তা না, সবাই এখানে মিলেমিশে থাকবা। আর কখন আদির সাথে আদিবা ঝগড়া না দেখিয়ে বলে দিলাম, যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য অনেক কঠিন শাস্তি আছে। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। আর এই বজ্জাত মেয়ে থেকে একটু দূরে থাকা ভালো। স্যার পরীক্ষার খাতা আর প্রশ্ন দিলে আমি প্রশ্ন পেয়ে ভালো লাগছে, কারণ আজকে আমার সব কমন পড়েছে। আমি মন দিয়ে লেখা শুরু করলাম। হিসাব বিজ্ঞান। এই টাকা নিয়ে মাথা গরম করে পরীক্ষা দেওয়া যায় না, ঠান্ডা মাথায় লিখতে হয়। জাবেদা ছিল তাই সহজ করে নিলাম, তারপরে নগদ ছিল তাও করে নিলাম, তারপরে খতিয়ান করে নিলাম। বাট খতিয়ান করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে আমার। পিছে ছিল জান্নাতুল, তাকে বললাম সব কিছু কি ঠিকভাবে দিছে কি না। জান্নাতুল বলে খতিয়ান সমস্যা। আমি জান্নাতুলকে খতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সুন্দরভাবে করে নিলাম। আর দেখলাম আদিবা কাটাকাটি করা শুরু করে দিছে, আর আমার দিকে আর চোখে তাকায়। চোখে চোখ পড়তেই আমরা দুইজনই চোখ নামিয়ে নিলাম। স্যার যথাসময় সবার খাতা নিয়ে নিলে আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলে, আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। ওকে তুই আয়। বলে আমি এক কোণে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলে, আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলে, সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিন্নি আরেক ফকিন্নির কাছে আইছে, দেখলে বমি বমি আসে। পমি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী আছে? পরে তো আবার আমার উপর অন্য কোনো মামলা ঢুকিয়ে দিবে। তখন আদিবা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিন্নি তো ফকিন্নি, চিন্তা ভাবনা থাকে। ফকিন্নিকে এত অহংকার কিসে তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আছে বেশি, এই জন্য? তোর বাপের থেকেও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি ফকিন্নি কথাটা মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। দাঁড়া, তুই এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? যাও এখান থেকে। ওকে, যাচ্ছি। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকারী, আর তোকে ফকিনি ফকিনি বলে তাই একটু রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কি কে আছে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না শুনি। আম্মু আব্বু ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ মেসেঞ্জার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানা আপনাদেরকে বললাম না? তোর কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিয়ে তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না না, আমি যে একাই যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন? ওকে, বাট তোর ফোন নাম্বারটা আমাকে দে। 0140686। ওকে, এখন আমি আসি। বলে জান্নাতুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসে করে আমার ভার্সিটির সামনে। দাঁড়িয়ে পড়ে আমি বাসে করে বাসার সামনে চলে আসলে টাকা দিয়ে গাড়ি থেকে নামলাম। গেট খুলে নিলাম। দরজায় কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে। আমি বললাম,
তুমি কেন? আম্মু, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে ওই কখন এসেছে, কিন্তু সে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না আমাকে। আম্মু, তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ, আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাজো টেবিলে। বলে মারিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপচাপ করে খাটের এক কোণে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটাকে? কে কি বলেছে? কি হয়েছে মারিয়া, আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোনটা কাঁদে কেন? কে কি বলছে বল আমাকে। ভাই, আজকে না সোহান নামের একটা ছেলে আমাকে প্রপোজ করছে। আমি রাজি হই নাই বলে আমাকে বলছে কালকে যদি আমি স্কুলে যাই আর ওর প্রপোজটা গ্রহণ না করি তাহলে নাকি আমাকে সে সবার সামনে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বলতো। আমাদের স্কুলের সভাপতির ছেলে, অনেক বখাটে। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ তাই না? আচ্ছা চল, এখন খাবার খাবি, ঠিক আছে? পরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি আসো। আর আমার চকলেটটা কই? চকলেট আগে একটা হাসি দে তুই, তারপরে পাবি। সবসময় কি হাসি আসছে নাকি? কিন্তু চকলেটের জন্য হলেও জোর করে হাসি দিতে হয়। আমি সেটা জানি। তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে বোন। তুই সবসময় এভাবে হাসি খুশি থাকবি, কেমন? আর এই নে তোর চকলেট। ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আমি বললাম আসছি বলে আমার রুমে গেলাম। গিয়ে দেখে একটা কল আসলে কলটা কেটে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মারিয়ার স্কুলের সাথে। আমি বললাম, বন্ধু, সোহানের সম্পর্কে কিছু বলবি আমাকে? কেন, কি হয়েছে একটু বলবি আমাকে? তেমন কিছু না। সোহান একটা বখাটে ছেলে, শুধু মেয়েদের পিছন পিছন ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে মেয়েটার ইজ্জত হারাতে হয়। বাপের ক্ষমতা, টাকা আর পুলিশ, এইটার কারণে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। ওকে বন্ধু, ধন্যবাদ তোকে, বাই। একটু বিজি আছি, পরে কথা বলবো বলে কলটা কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণটা হলো সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের থেকে পাওয়া কম আছে। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসছে। কুত্তা, বান্দর, হনুমান, শয়তান, আমার ফোনটা কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো, শয়তান পোলা। আরে আজব, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়ার ডাকাডাকি। ভাইয়া, খেতে আয়। আমি এখন খাবো না, বাই। আরে আরে শোন, আমি জান্নাতুল। আরে খাচ্ছর মেয়ে, তুই আমাকে বকছিস তাই না? আচ্ছা দোস্ত, আমি আগে খেয়ে আসি, কেমন? ওকে যা, খেয়ে এসে আমাকে একটা কল দিবি, কেমন? বলে খেতে গেলাম। গিয়ে দেখি মারিয়ার আম্মু বসে আছে আমার জন্য। সবার সাথে খেয়ে এসে আমি একটা ঘুম দিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কল। জান্নাতুলের সাথে সাথে ব্যাক করলাম। সরি। রাখ তো সরি, তোকে যে বললাম কল দিবার জন্য, তার কি হলো? তুই কল দিছিলি আমাকে? তুই কল দিছিলি আমাকে? সরি রে, আমি ভুলে গেছিলাম, তাই সরি বললাম রে। ওকে। আর শোন, কালকে আমার সাথে দেখা করতে পারবি বিকেলে? ওকে, পারবো। কখন কোথায় আসতে হবে? আমি বলে দেবো তোকে। ওকে, বাই। তারপরে আমি চলে গেলাম আমাদের বাসার ছাদে। বিকালটা কাটালাম ছাদে, ভালো লাগলো। সন্ধ্যার সময় রুমে আসলাম। কাল থেকে ভার্সিটি বন্ধ কিছুদিনের জন্য, তাই রুমে ঘুমানোর চেষ্টা করছি। তখন আম্মু আসলে এসে বলে নাস্তা খেয়ে যেতে। আমি চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে এসে বললাম আমাকে যেন আর ডাক না দেয়, বলে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। এ কি, একেবারে সকালে মারিয়ার ডাকে ঘুম ভেঙে গেলে মারিয়াকে নিয়ে স্কুলে যাব। মারিয়াকে নিচে পাঠিয়ে আমি রেডি হলাম, সাথে পিস্তলটাও নিলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিলাম। মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম। বললাম তুই আগে যা, দেখবো ছেলেটা কে। ওকে। মারিয়া ঢুকলে আমি তার পিছু পিছু ঢুকলাম। আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, মারিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে একটা ছেলে মারিয়ার হাত ধরে ফেলায়। আমার তো রাগে মাথাটা আগুন হয়ে গেলে, আমার হাতের কাছে একটা লাঠি ছিল। দৌড়ে গিয়ে যে হাত দিয়ে মারিয়া হাত ধরে রাখছে, সেই হাতের মাঝে একটা বাড়ি দিতেই সে একটা চিল্লানি দিয়ে নিচে পড়ে গেলে আমি তাকে ইচ্ছে মতো মারলাম। স্কুলে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কোথা থেকে যেন কিছু লোক আসলে আমি পিস্তলটা হাতে নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতে সবাই চুপ হয়ে গেছে। সোহান ছেলেটাকে মারার পরে কিছুক্ষণ পরে একটা লোক আসলে আর সাথে পুলিশ লোকজন এসে সোহানকে বাবা বাবা বলে বুকে টেনে নিলে, আর আমাকে পুলিশ ধরে সাথে সাথে স্কুলের ভিতরে চলে আসলে আরেকজন। আর সে হলে কিছুক্ষণ পরে একটা লোক আসলে আর সাথে পুলিশ লোকটাকে এসে সোহানকে বাবা বাবা বলে বুকে টেনে নিলে আর আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। এই বলে যে আমি নাকি মাস্তানি করি, চাঁদাবাজি করি, আরও অনেক কিছু বলে। তখন সাথে সাথে পুলিশের আরও গাড়ি চলে আসলো।
আমার রাগ কমেছে না শালা, আমার বোনের হাত ধরা পুলিশের হাতে থাকা অবস্থায় আরে দুই একটা লাথি মেরে দিলাম। তখন পুলিশ আমাকে মারতে যাবে, ঠিক তখনই ডিআইজি চলে আসলে আর জোরে বলে, থাম। আরে স্যার, আপনি এখানে বুঝতে পারছি। এই মাস্তানকে ধরার জন্য এসেছেন তাই না? সমস্যা নেই স্যার, ওকে আমরা ধরে ফেলেছি। চুপ করো, তোমাকে কে পুলিশের চাকরি দিচ্ছে? কেন স্যার, আপনি জানেন না আমাদেরকে সরকার চাকরি দিচ্ছে স্যাঁচরাদের ধরার জন্য? ডিআইজি আঙ্কেল বলে, তুমি কাকে ধরেছো? সে মাস্তান। এর মধ্যে আরও কয়েকটা গাড়ি ঢুকলে স্কুলে দেখে বুঝে ফেলাইছি আব্বু এসেছে। আর ডিআইজি আঙ্কেলকে আব্বু পাঠাইছে। আব্বু গাড়ি থেকে নামতে পুরো স্কুলের মানুষের ভিড় পড়ে গেছে। আর যে পুলিশ আমাকে ধরে রাখছে সেই পুলিশ আমার হাত ছেড়ে দিয়ে আব্বুর কাছে চলে গেলে সেফটের জন্য আমি সেই সুযোগে সোহানকে আরও মারতে থাকলাম। আমার সব রাগ তার উপরে মিঠালাম। শালা আর সোহানের আব্বু এসে আমাকে ধরে রাখছে, মারতে দিচ্ছে না। আর আবার সেই পুলিশ এসে আমার হাত ধরতে যাবে, তখনই ডিআইজি আঙ্কেল এসে পুলিশ অফিসারকে দুইটা চড় মারে। স্যার, আমাকে মারলেন কেন? মাস্তানটাকে ধরবো না? ধরবেই তো, চাকরি থাকলে তো তুমি ধরবে, তাই না? ভালো লোক হয় মাস্তান আর মাস্তান হয় ভালো লোক। শুধু টাকা থাকলে, তাই না? এতক্ষণ যাকে স্টেপ করার জন্য ওই জায়গায় গিয়েছিলাম তার ছেলে হলো এই আদি চৌধুরী, আর সেই এই মাস্তান। না, মার খাওয়া লোকটা হয় ভালো লোক, সে সবসময় মেয়েদেরকে ইপটিজিং করে। আর আজকেও এই মামুনি যে এই দিকে আসতেছে, মারিয়া যায় তখন বলে এই হলো আদি, ছোট বোন মনে হয়। ওই যে যাকে স্টেপ করার জন্য গিয়েছিলাম তার মেয়েকে আজকে এই মেয়ের সর্বনাশ হয়ে যেত। কোনো ভাইয়ের সামনে তার ছোট বোন কলিজার টুকরা হাত ধরে টানাটানি করবে আর তার বড় ভাই তা দেখবে আর চুপচাপ থাকবে, তা ভাবলে কি করে হয়? এটাকে ছেলে না বাবা, বেটাকে এখানে শেষ করে দেওয়া উচিত। সাথে সাথে সোহান আর তার বাপ ডিআইজির পায়ে পড়ে যায়। ডিআইজি বলে, আমি কিছু করতে পারবো না, যাদের কাছে তুমি অপরাধী তাদের কাছে যাও। সাথে সাথে মারিয়া পায়ে পড়ে যায়। মারিয়া পা সরিয়ে নেয়, তারপরে আমার কাছে আসে, বাট সোহান আসে না। যদি আবার মারি ভয় পেয়ে আসে না। তারপরে আস্তে আস্তে করে আমার পায়ে পড়ে, তখন একটা লাথি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দেই আর বলি, যেখানে আমার বোন তোদেরকে ক্ষমা করে নাই সেখানে তোরা আমার পায়ে ধরতে এসেছিস। বলে আবারও মারতে যাব, তখন আব্বু বলে, থামাদি, এই কুকুরগুলোকে আর মারিস না, তাদেরকে পুলিশের হাতে তুলে দে, শেষ জীবনটা জেলে পচে মরুক। আমি থেমে গেলাম। পুলিশ ওদেরকে নিয়ে গাড়িতে উঠালে তারপরে যে পুলিশটা আমাকে ধরছে সে এসে আমাকে সরি বলে আর বলে, ওই লোকটা আমাকে এমনভাবে বলে যে আমার মাথাটা নষ্ট করে দিল, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সরি ছোট ভাই। স্যার, আপনি আপনার জায়গায় ঠিক কাজটা করেছেন, বাট সত্যিটা না জেনে ভুলটা করেছেন। পুলিশ আঙ্কেল, বাপ বেটাকে এমন শিক্ষা দিয়ে ছাড়বেন যেন কোনো বাপ তার ছেলেকে এমন শিক্ষা না দেয়। এই স্কুলে অনেক মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে ওরা। তুমি চিন্তা করো না মামনি, ওদের কঠিন বিচার হবে। এই বলে পুলিশ চলে গেলে সব ছাত্রছাত্রীরা হাতে তালি দিয়ে আমাকে অভিনন্দন জানালে। আব্বু মারিয়াকে গাড়িতে উঠালে আমাকে উঠতে বলে। আমি উঠি নাই, বললাম একটা কাজ আছে বলে চলে আসলাম। আব্বু মারিয়া গাড়ি করে চলে গেলে আমি হেঁটে হেঁটে বাসায় গেলাম। বাসায় ঢুকতেই আব্বু চিল্লাচিল্লি। আদি, দাঁড়া। কি বলো? বোনের জন্য মারামারি করবো না তো কার জন্য করবো? সে আমার বোন, আমাকে তো সব বলবে। আমার বোনকে কেউ কাঁদাবে তা আমি মেনে নিতে পারবো না। আর তোমাদেরকে বললেই বা কি হতো? পুলিশ পাঠিয়ে তাকে ধরে নিতে, আবার সাথে সাথে ছেড়েও দিত। বাট আমি তাদেরকে হাতে কলমে শিখিয়ে তারপরে শ্বশুরবাড়ি পাঠিয়েছি। আমি যদি ওই সময় ডিআইজিকে না পাঠাতাম তাহলে যে কি হতো আল্লাহ ভালো জানে। কি আর হতো ভাইয়া, ওদেরকে গুলি করে দিত, তাই না ভাইয়া? চুপ, একেবারে চুপ। শয়তানি বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আসে না মাথায়। যা রুমে যা। আমি চলে আসলাম রুমে। এসে মাথাটা ঠান্ডা করার জন্য শুয়ে পড়লাম। খাটে আস্তে আস্তে করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেলে আসলে আমি একটা স্বপ্ন দেখলাম। একটা মেয়েকে, বাট তার চুলের জন্য তার মুখ দেখা যাচ্ছে না, কারণ তার এলোমেলো চুল বাতাসে উঠছে। তখনই তার মুখখানি দেখতে যাব, তখনই ঘুমটা ভেঙে গেলে আফসোস নিয়ে বাথরুমে গেলাম। এসে দেখি জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করে তখন জান্নাতুল বলে, এ হারামি, কই তুই? কেন বাসায় কিছু বলবি? শালা তুই না আমার সাথে দেখা করবি?
সব কি ভুলে বসে আছিস কুত্তা? ও সরি, আসছি। কই আসতে হবে বল। সরি তোর কাছে রাখ, তুই এই ঠিকানায় চলে আয় কেমন? হুম বলে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আম্মু বলে, কই যাস বাবা আদি? এই যে আম্মু, একটু বাইরে যাব, বন্ধুর সাথে দেখা করতে। কয়েকটা টাকা দাও তো। আম্মু 500 টাকা দিলে আর বলে তাড়াতাড়ি যেন বাসায় ফিরি। আমি ওকে বলে চলে আসলাম বাহিরে। জান্নাতুলের ঠিকানা গিয়ে দেখি রাক্ষসীটা আগে চলে আসছে। আমি বললাম, বল, দেখা করতে বললি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আজকে তোকে আমি ট্রিট দেব, তাই এখানে আসতে বলছি। সত্যি নাকি? বাট হঠাৎ ট্রিট কেন? এমনি তোকে ট্রিট দিতে মন চাইছে, তাই দিলাম। বল কি খাবি? আমার তবে একটা খাবার পছন্দ, বিরিয়ানি। তাই আমি কাচ্চি বিরিয়ানি অর্ডার দিলাম 2 প্লেট। 4 মিনিট পরে বিরিয়ানি আসলে আমরা বিরিয়ানি খেলাম। খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তখন জান্নাতুল বলে, সামনে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে বসি। চল। চলে গেলাম ওই জায়গায়। প্রায় সময় ওইখানে আসি মারিয়াকে নিয়ে। বিকালটা ভালো লাগে, অনেক বাচ্চা আসে, খেলাধুলা করে, পরিবেশটা দেখতে সুন্দর লাগে। চল ওই জায়গায় বসি। গিয়ে বসলাম। আচ্ছা আদি, তুই কি কখনো প্রেম করছিস? না রে, এইসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। তুই করছ? না, তবে একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, আর ভয় বলতে পারছি না। কি ছেলে না কি? আর তুই ভয় পাস? তোর তো অনেক সাহস। ভালো লাগলে বলে ফেল, আর না হয় পরে আর বলতে পারবি না। আচ্ছা, ছেলেটার নাম কি রে? তখন জান্নাতুল নামটা শুনে আমার মনটা কেমন কেমন যেন করতে শুরু করে দিল। জান্নাতুল যে নামটা বলে সেই নামটা হলো আকাশ। আমার বন্ধুর কথা মনে পড়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। তখন জান্নাতুল বলে, কি রে, কি হয়েছে তোর আবার? কিছু না। আচ্ছা চল আর বাসায় চলে যাই। কেন, তোর কি ভালো লাগে না? কি হয়েছে বল তো আমায়। আরে কিচ্ছু হয় নাই। আচ্ছা, সামনে তো 14 ফেব্রুয়ারি আসছে, তখন তাকে তুই প্রপোজ করে দিবি কেমন? আমি একটা মেয়ে হয়ে তাকে প্রপোজ করব, সে করতে পারে না? সব সময় কি ছেলেরা প্রপোজ করবে নাকি? এখন থেকে মেয়েরাও করবে। আমি করব না তাকে প্রপোজ। ওকে, না করলে নাই, বাট নিজের জিনিসটা যখন অন্যের সাথে দেখবি তখন দেবদাসী হয়, কান্না করিস কেমন? না না, আমি কান্না করতে পারবো না, আর ওকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। আচ্ছা তুই কি দেখবি? কে? না রে, একেবারে বিয়ের সময় দেখব আমাদের দোলাভাইকে। ও মা গো, মেয়ে তো লজ্জাও পাইছে। বাহ বাহ, ভালো তো। কুত্তা, তুই জানিস না মেয়েরা বিয়ের কথা বললে লজ্জা পায়? ও মা, তাই নাকি? এই কথাটা কি সত্যি নাকি? মেয়ে বিয়ের কথা শুনলে লজ্জা পাই? আচ্ছা চল, আজকে তুই আমাদের বাসায়। না রে, আমি বাসায় যেতে হবে এখন। আচ্ছা চল, আমি তোদের বাড়িতে যাব, আন্টি আঙ্কেল আর তোর ছোট বোনের সাথে পরিচয় হই। দেখ, তুই হলি বড় লোকের একমাত্র মেয়ে, আমার মতো সামান্য একটা ছেলের বাসা যাবি, তা মানায় না রে। কুত্তা, বন্ধুদের মধ্যে কখনো বড় লোক আর ছোট লোক হয় না রে। চল এখন আমি তোদের বাসায় যাব। তুই পাগল নাকি? তোকে আমার সাথে বাসায় নিলে আব্বু আম্মু আমাকে কতগুলো প্রশ্ন করবে, আমি বাবা এতগুলো উত্তর দিতে পারবো না। তোকে অন্য এক সময় নিয়ে যাব কেমন? আমি ইচ্ছা করে নিচে যাই নাই, আমি চাই না কেউ আমার পরিচয়টা জানুক। ওকে, বাট আমাকে নিয়ে যাবি কিন্তু। ওকে, আচ্ছা যা, নিয়ে যাব একদিন। এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক বলছো, চল তোকে দিয়ে আসি আমি। না, আমি যেতে পারবো। তুই ওই যে রিক্সাটা থেমে আছে ওইটা দিয়ে চলে যা, আমি একটা বাসে করে চলে যাচ্ছি কেমন? আচ্ছা, তুই আমার সাথে রিক্সায় গেলে কি এমন হবে? কিছু হবে না, বাট আমি কোনো মেয়ের সাথে রিক্সায় উঠতে পারবো না রে, কেউ দেখলে আমার সমস্যা হবে। এই রিক্সা মামা যাবে এই ঠিকানা জায়গায়? মামা যাবো, তবে ভাড়া 10 টাকা বেশি দিতে হবে। ভাড়া 60 টাকা, আমাকে 70 টাকা দিতে হবে। ওকে মামা, সমস্যা নাই, চলেন। ওকে, আল্লাহ হাফেজ। বাসায় গিয়ে আমাকে কল দিস কেমন? বলে চলে আসলাম। রাস্তায় দেখলাম একটা ঝালমুড়ির দোকান, দেখে আমি চলে গেলাম ঝালমুড়ি খেতে। আমি বললাম, মামা ঝাল কম দিয়ে ঘুরি বেশি দিয়ে ভালো করে একটা বানিয়ে দেন। 1 মিনিট পরে আমাকে বানিয়ে দিলে আমি টাকা দিয়ে খেতে খেতে রাস্তা দিয়ে চলে আসলাম। দেখলাম একটা বাস থামিয়ে রাখছে, আমি দৌড়ে গিয়ে বাসটাকে ধরলাম, সাথে সাথে উঠে গেলাম। বাস চলে আসলে আমাদের বাসার কাছে আমি নেমে গেলাম আর বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে মারিয়া বলে, ভাইয়া তোকে কতগুলো কল দিলাম, তুই ধরিসনি কেন? আমি ফোনটা বের করে দেখি মারিয়ার 7টা কল। আমি বললাম, দেখো ফোনটা সাইলেন্ট ছিল, কেন কল দিছিস? ভাইয়া ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, চল না ভাইয়া। কি? এখন সন্ধ্যা হয়েছে, আব্বু বাসায়, আমাকে বকা শোনাবি নাকি? আপু জানবে না, আমরা লুকিয়ে লুকিয়ে যাব। আরে মাথা মোটা, তোর কি মনে হয়
আব্বু বোকা? যখন তোকে বাড়িতে কোনো জায়গা বা রুমে না দেখবে তখন কি হবে বুঝতে পারছিস? বোকা মেয়ে, যা রুমে যা। খাবো ফুচকা ঝালমুড়ি। বলে চলে গেলে আমি বাসা থেকে আবার বের হলাম, আর রাস্তার পাশে দেখলাম ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করছে। ওইখান থেকে প্রসেস করে নিয়ে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কই ছিলে এতক্ষণ? আর হাতে কি এটা? তোমার মেয়ে কই? ঘুম পড়ছে আর গাল ফুলে আছে, কি জানি। আচ্ছা থাক, আমি আসছি। মারিয়া গাল ফুলে আছে, তার কারণ আমার হাতে প্যাকেটগুলো দেখবা, কিছুক্ষণ পরে সব কিছু ঠিক হয়ে যাবে। কি যে করিস দুই ভাই বোন, আল্লাহ ভালো জানে। আমি আর কিছু না বলে উপরে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপ করে বসে আছে বই খুলে। আমি পেছন থেকে বেউ দিতেই মারিয়া ও ভাইয়া বলে উঠল। আমি সাথে সাথে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, ভয় পাস না, আমি আছি তোর সাথে। কুত্তা, আমাকে ভয় দেখাস কেন? যাও আমার রুম থেকে। ওকে, চলে যাচ্ছি, বাট ফুচকা আর ঝালমুড়িগুলো ময়লা ঝুড়িতে ফেলাই দিয়ে আসি। কি? এই দাঁড়া দাঁড়া, কই যাস? বস আগে। না, চলে যাই, তুই তো বললি। ও, বলছিলাম না তোকে চলে যেতে? আচ্ছা কাজ কর, তুই এগুলো রেখে চলে যা। বলে হাত থেকে প্যাকেটটা রেখে বের করে দিল। আমি চলে আসলাম রুমে। এসে ফোনটা বের করে দেখি জান্নাতুল কল দিচ্ছে। আমি রিসিভ করি আর বলি, পরে কথা বলবো, এখন ফ্রেশ হচ্ছি। বলে কলটা কেটে দিলাম। তারপরে ফ্রেশ হলাম। আম্মু এসে ডেকে গেলে নিচে আসতেই আমি নিচে গিয়ে দেখি আম্মু নাস্তা নিয়ে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম, আরও নাস্তা করে রুমে চলে আসলাম আর বললাম, রাতে আমি খাবো না। বলে রুমে চলে আসলাম। মাথা ব্যথা করছে তাই শুয়ে পড়লাম আর আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালে কারো ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি মারিয়া। ভাইয়া ওঠ না। কি কি হয়েছে বল? শপিং করব, তোকে যেতে হবে। আব্বু আমাকে একা ছাড়বে না। তো আমি কি করব? আমি যেতে পারবো না, তুই যা এখান থেকে। ওকে। বলে চলে গেলে কিছুক্ষণ পরে আমার মুখে এক জগ পানি ঢেলে দিলে আমি চিল্লানো দিয়ে উঠে গেলাম। আমি রাগের মাথায় মারিয়াকে মারতে গেলাম। যখন থাপ্পড় দেব তখনই মারিয়া ভয় পেয়ে কেঁদে দেয়। আরে আরে, তোকে কি কিছু করছি আমি? দেখ, তুই কাঁদবি না, বলে দিলাম। আচ্ছা যা, তুই রেডি হ, তোকে নিয়ে শপিং করতে যাব, যা। সত্যি বলছো তো? যা, রেডি হ। মারিয়া খুশি হয়ে চলে গেলে রেডি হতে আসি। আমি বাথরুমে চলে গেলাম। গোসল করে রেডি হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া রেডি। শপিং বলে কথা, তাই আমার আগে এসে হাজির। হালকা নাস্তা করে নিলাম আর মারিয়াকে বললাম, টাকা নিছত? মারিয়া বলে কার্ড দিচ্ছে। এখন আম্মুকে বিদায় দিলাম। একটা সিএনজি নিয়ে মার্কেটে চলে আসলাম। মারিয়ার সাথে শপিং কমপ্লেক্সে ঢুকলাম। 1 ঘন্টা ধরে ঘুরছে, বাট কোনো কিছু কিনে নাই মারিয়া নাকি কোনো কিছু ভালোই লাগে না। আমি বললাম, দেখো মারিয়া, আমার আর ভালো লাগে না। তুই যদি এভাবে ঘুরতে থাকিস আমি তোরে রেখে চলে যাব। কিন্তু রাগ হচ্ছে মারিয়া। কি করব, পছন্দ হচ্ছে না তো। তাহলে আম্মুর সাথে শপিং করতে আসবি। এখন চল বাসায়। এই না না না, সত্যি এবার কিনবো। বলে একটা দোকানে গেলাম। দেখতে দেখতে মারিয়া একটা ড্রেস পছন্দ হয়েছে। ওই ড্রেসটা মারিয়া কিনে ফেলে। আমি বললাম, যাক বাবা, তাহলে তুই শেষ পর্যন্ত কিনলি। এখন চল মারিয়া। না, এখন তুইও কিছু কিনবি, তারপর যাব। চল প্যান্টের দোকানে। আমি বললাম না, আমার আছে, এখন চল। বলে মারিয়াকে জোর করে নিয়ে আসলাম বাহিরে। মারিয়া তো সেইভাবে রেগে আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। মারিয়া রাগ করে আছে আমি কেন কিছু কিনলাম না। তাই আমি একটা সিএনজি ডাকতে গেলাম। ঠিক তখনই কি হলো মনে নাই। মারিয়া একটা চিল্লানি দিলে আর আমি নিচে শুয়ে পড়লাম। দেখলাম একটা গাড়ি ওপাশে এসে আমাকে ধাক্কা মারে, যার কারণে আমার হাতে সমস্যা হয়। আমি নিচে পড়ে গেলে আমার হাতে ব্যথা পাই। গাড়ির নাম্বারটা মনে রেখে দিছি। মারিয়া দৌড়ে আমার কাছে আসে। সাথে সাথে মানুষের ভিড়টা জমে যায় আর আমাকে একটা গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। মারিয়া আব্বুকে কল দিয়ে বলে, ভাইয়া গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখন হাসপাতাল আছে। সাথে সাথে আব্বু আম্মুকে নিয়ে চলে আসে হাসপাতালে। রুমে আসার আগে থেকে আম্মু কান্না শুরু করে দিলে আম্মু রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলে আর বলে, বাবা তুই ঠিক আছিস কি না? ঠিক আছি। আব্বু ডিআইজিকে কল দিয়ে বলে, আমার ছেলেকে কারা যেন মারার চেষ্টা করেছে, তোমরা কি করো? বলে চিল্লাচিল্লি শুরু করে দিল। আম্মু গিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মারে। মারিয়া গালে হাত দিয়ে বসে আছে চুপচাপ। আম্মু, তুমি কেন মারিয়াকে মারছো? মারিয়া আবার কি করছে? মারিয়ার জন্য তো আজ তুই এখানে। মারিয়া যদি তোকে নিয়ে না আসতো তাহলে আজকে তুই হাসপাতালে থাকতি না। ও মা, এখানে মারিয়া কি দোষ? এইটা আমার নিয়তি ছিল। মারিয়া, আমার কাছে আয়। কি হলো, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মারিয়া আসে আমার কাছে। আমি বললাম, দেখ, মন খারাপ করে থাকিস না বোন,
আম্মু তোর দোষ দিচ্ছে। আমি তো জানি তোর দোষ নাই। নিজের ছেলে রাস্তা দেখে চলতে পারে না, মাঝে আবার আরেকজনকে দোষ দিচ্ছে। তখন আব্বু এসে চিল্লাচিল্লি শুরু করে দিল যে এই বলে, আমার এত গাড়ি, টাকা পয়সা কার জন্য কামাই করি? যেই গাড়ি আমার কোনো কাজে আসে না, 3-4 বছর আগে একটা ছেলের জন্য বাপের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আজ যদি তুই গাড়ির নিচে পড়ে মরে যেতিস তাহলে আমাদের কি হতো সেটা একবার ভেবে দেখেছিস? না, যখন নিজে একদিন বাপ হবি তখন বুঝবি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আচ্ছা আদি, তুমি কি কেউকে সন্দেহ করো? না পুলিশ আঙ্কেল। কিছু একটা বলো যেটা দিয়ে আমরা তাকে ধরতে পারি। একটা জিনিস আমার মনে আছে, ওইটা দিয়ে ধরতে পারেন। কি সেইটা বলো, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যেন খুঁজে পাই। আদির মা বলে দিলাম, আজ থেকে যেন সে নিজের গাড়ি বাদে বের না হয়। তোমার ছেলের মাথাটা ঢুকিয়ে দিও। আদি কি বলছে তুই শুনছিস? চুপ হয়ে আছি। কি শুরু করছো তোমরা? ভাই অসুস্থ আর তোমরা চিল্লাচিল্লি শুরু করছো? কিছুক্ষণ পরে ডাক্তার আসলে এসে বলে, আপনার রোগী বাসায় নিয়ে যেতে পারেন। আম্মু সাথে সাথে আমাকে তুলে নিলে। একদিকে আম্মু, আরেকদিকে আব্বু, আর মারিয়া মাঝখানে। আব্বু আমাকে শক্ত করে ধরে রাখছে আর আম্মু অন্য দিক দিয়ে ধরে রাখছে। আসলে আজ বুঝলাম আব্বু আম্মু যে কি পরিবার ছাড়া বেঁচে থাকা মানে হয় না। আব্বুর উপর যে রাগ ছিল সেই রাগটা আমার কমে গেছে। আমাকে গাড়িতে ওঠানো হলে একপাশে আম্মু, আরেক পাশে মারিয়া আর আব্বু সামনের সিটে। ঠিক মতো রাস্তা পার হতে পারিস না তুই? পারি তো, বাট কখন যে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারি নাই। বুঝবে কি করে? বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হয়। আবারও ভাইয়াকে বকা দিচ্ছ তোমরা? চুপ থাক, বেশি কথা বলিস কেন তুই? কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। আমাকে আমার রুমে দিয়ে আসলে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করে মনে পড়লো আমার ফোনের কথা। আমি সাথে সাথে মারিয়াকে ডাকলাম আর বললাম আমার ফোন। মারিয়া বলে, আমি জানি না, কই তোমার ফোন? কি তুই ফোনটা রাখবি না? এত কিছু খেয়াল ছিল না। যা তুই আমার সামনে থেকে যা এখন। রাগের কি আছে? নতুন একটা ফোন কিনে নিলে তাহলেই তো হয়। আমি চুপ করে আছি। মারিয়া কিছুক্ষণ পর ফোনটা আমার হাতে দেয়। ফোনটা পেয়ে আমার মুখে একটা হাসি ফোটে। কি আছে এই ফোনে যা তোমার হাসি ফুটালো? তুই বুঝবি না বলে মারিয়াকে রুম থেকে বের করলাম। তখনই জান্নাতুলের কল। কি রে, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা করতে পারবি আজ? না রে, এখন আর দেখা করা সম্ভব না। আচ্ছা পরে কথা বলি, আম্মু এসেছে বলে কলটা কেটে দিলাম। কি করিস? শুয়ে আছি। দেখলাম আব্বু আম্মু পিছে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমাকে শুয়ে থেকে তুলে দিলে আব্বু নিজের হাতে আমাকে খাবার খাওয়াই দিল। আসলে আব্বু আম্মু যে কি তা এখন বুঝতে পারছি। খাওয়া দাওয়া শেষ করে আমাকে শুয়াই দিল। এইভাবে কেটে গেল অনেক দিন। বাট জান্নাতুলের সাথে আর দেখা করি নাই, শুধু ফোনে কথা বলছি। দেখতে দেখতে ভার্সিটিও খুলে গেল, আমিও সুস্থ হয়ে উঠি। অনেক দিন পরে ভার্সিটিতে যাব। আম্মু অনেকবার বলেছে যে গাড়ি নিয়ে যাবার জন্য, বাট আমি যাই নাই, সেই বাসে যাই। আমি বাসে করে ভার্সিটিতে গেলাম। দেখলাম আদিবা তার বন্ধুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে মজা নিচ্ছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম জান্নাতুল ওই কোনায় দাঁড়িয়ে আছে। যে ওদের সামনে দিয়ে যাব ঠিক তখনই আদিবা আমাকে ল্যাং মেরে ফেলাই দিল। একটি গাড়ির উপর আমার কপালটা ফুলে গেছে। আদিবা আর তার বন্ধুরা মজা নিয়ে বলে আমি নাকি হাঁটতে পারি না, তাই নাকি আমি পড়ে গেছি। তখন জান্নাতুল, ওই তোরা তো তাকে ল্যাং মেরে ফেলাইছিস, আমি তো দেখলাম। জান্নাতুল আমার কপালটা দেখে সাথে সাথে আমার কাছে এসে বলে, আদি চল, তোর কপালটাই বরফ দিতে হবে। চল বলে গাড়ি কালারের দিকে নজর গেছে, সাথে গাড়ির নাম্বারের দিকেও গেল। সাথে সাথে রাগটা বেড়ে গেল। আমি বললাম, জান্নাতুল আমি যাব না, তুই একটু দূরে যা। কেন আবার কি হয়েছে তোর? দেখে তো মনে হচ্ছে রেগে আছিস এই গাড়িটার সাথে। আরে গাড়ি দেখে লাভ নাই, এমন গাড়িতে উঠে কখনো পারবি না তুই। জান্নাতুল ওই যে লাঠিটা আমাকে একটু এনে দে প্লিজ। ওকে এনে দিচ্ছি, বাট কি করবি? বলতে বলতে জান্নাতুল আমাকে এনে দিলে লাঠিটা আমি হাতে নিয়ে প্রথম বাড়িটা সামনের গ্লাসে মারলাম। সাথে সাথে আদিবা লাফ দিয়ে উঠলে, এই তুই কি পাগল হয়ে গেছস নাকি? ওই ফকিন্নির পোলা, তোকে বেচলেও এই গাড়ির এক চাকাও কিনতে পারবি না। কে শুনে কার কথা? আমি ইচ্ছে মতো গাড়ির কাজ ভাঙছি। জান্নাতুল আমাকে বাধা দিচ্ছে, বাট আমি কারো কথা শুনছি না। কেউ আমার কাছে আসেও না ভয়ে। আদিবা তার আব্বুকে কল দিয়ে সব বলে, আর আমি এই দিক দিয়ে সব কমপ্লিট করে ফেলাইছি। তখন জান্নাতুল বলে, আদি তুই বাসায় চলে যা। আদিবা তার বাবাকে কল দিছে, আমি শিওর আদিবার বাবা পুলিশ নিয়ে আসবে। প্লিজ আদি
চলে যা তুই। আরে পুলিশ আসলে আসবে, বাট আমি কোথাও যাব না। আমাকে যদি ধরে নিয়ে যায় যাক, তুই এত টেনশন করিস কেন? করবো না টেনশন। তোর কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত হবে? 50 লাখ হবে। আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো যাক, দেখি কোন পুলিশ আমাকে ধরে। বলে জানাতুলের হাত ধরে আদিবার সামনে দিয়ে চলে আসলাম। আর বেচারি বসে বসে কান্না করছে। জানাতুল শুধু চিন্তা করে যাচ্ছে। আমার গাড়ি ভাঙা দেখে সবাই অবাক। কিছুক্ষণ পরে ভার্সিটিতে পুলিশের গাড়ির সাথে একটা ভদ্রলোক ও আদিবা দৌড়ে গিয়ে ভদ্রলোককে আমাকে দেখিয়ে দিল। লোকটা আমার কাছে এসে আমার গালে 2টা চড় মেরে বলে, তুমি জানো এই গাড়িটা আমার মেয়ের খুব পছন্দ গাড়ি ছিল, কিছুদিন আগে শোরুম থেকে কিনে দিলাম, আর তুই সেই গাড়িটা নষ্ট করে দিলি। বলে আমার কলারটা ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। কিরে তুই মাস্তানি শুরু করছো? আজ বুঝতে পারবে মাস্তানির ফল কি হয়। স্যার, আদির কোনো দোষ নাই। আদিবা তো আদিকে ল্যাং মেরে ফেলায়, আর আদির কপালটা ফুলে যায়, তাই রাগের বসে সে এইটা করে বসে। ওই মেয়ে, যাও এখান থেকে যাও। বলে জানাতুল করে পাঠিয়ে দিলে আর আমাকে বলে, তোর বাড়ির নাম্বারটা দে, কল দেই। বাড়ির নাম্বার দিয়ে কি হবে বলেন? আমি যা করছি তার ঠিক কাজটাই করছি অফিসার। চুপ কর। সাথে ভদ্রলোকটা বলল, কি এমন করেছে ছোট লোকটা? আমার মেয়ের শখের জিনিসটা নষ্ট করে দিছিস, তাকে নিয়ে চলেন। কি হলো, দে নাম্বার। আমি কিছু না বলে আমার ফোনটা বের করে ডিআইজি আঙ্কেলকে কল দিয়ে পুলিশ অফিসারের কাছে দিলাম। তখন পুলিশ অফিসার, ওই তুই কে রে? তাড়াতাড়ি করে গাড়ির জরিমানা নিয়ে ভার্সিটিতে চলে আয়, আর না হয় তোদের সবাইকে ধরে নিয়ে এমন মামলা দিব আর কখনো বের হতে পারবি না। ওই তুমি কে? আমি ডিআইজি বলছি। তুমি কোন থানার পুলিশ অফিসার? পুলিশের হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে। মাটিতে পড়ার আগে ফোনটা আমি ধরে নিলাম। আর আমি ডিআইজি স্যারের সাথে কথা বলছি। ডিআইজি বলে, কি নাম অফিসারের? আমি নামটা দেখতে যাব, তখন দেখি হাত দিয়ে নামটা আড়াল করে ফেলায় আর বলে চোখে ইশারায় সরি। আমি ডিআইজি আঙ্কেলের সাথে কথা বলে ফোনটা রাখলাম। আমি যে থানায় মামলা করছি ওই থানায় ওসিকে ফোন দিয়ে বলি ভার্সিটিতে আসার জন্য। কিছুক্ষণ পরে চলে আসে 2 ওসি। একটু দূরে গিয়ে কথা বলে কথা শেষ করে চলে আসলে, এই গাড়িটা আপনার মেয়ে চালায় তাই না? ডিআইজি ওসি সাহেব। কয় তারিখে কিনে দিছেন? 7 তারিখে। সাথে সাথে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে আদিবা ধরে ফেলে। তা দেখে তো সবাই অবাক। ভদ্রলোক বলে, এই কি হচ্ছে? মামলা করলাম, আমি আপনাকে আনছি আমি মাস্তানকে ধরার জন্য, বাট আপনি আমার মেয়েকে ধরেছেন, মানে কি? আপনার মাথা ঠিক আছে তো? আপনার মেয়ের নামে মামলা হয়েছে 7 দিন আগে, মার্ডার মামলা। এই ছেলেটাকে মারার চেষ্টা করেছিল, এই ছেলের জন্য বেঁচে যায়, বাট তার হাতের সমস্যা হয়, তাই ছেলেটা রাগে বসে গাড়িটার গ্লাস ভেঙে। এখন আমরা আপনার মেয়েকে ধরে নিয়ে যাব যতক্ষণ না মামলা তুলছে। ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞেস করে যে পুলিশ যা বলছে তা কি ঠিক কিনা। আদিবা আমতা আমতা করতে শুরু করে। তাতে ভদ্রলোক বুঝে যায়। আমার কাছে এসে বলে, বাবা তুমি আমার ছেলের মতোই, ওই সময় তোমার গায়ে হাত তুলেছিলাম, সরি বাবা, আমাকে ক্ষমা করো, না বুঝে তোমাকে একটা থাপ্পড় দিলাম। আরে আঙ্কেল, ক্ষমা চাইতে হবে না, আপনি তো বলছেন যে আমি আপনার ছেলের মতো। তখন লোকটা বলে, আমার মেয়েটাকে আমি মানুষ বানাতে পারি নাই বাবা, মামলাটা তুলে ফেলাও, যদি টাকা লাগে তাহলে আমি আপনাকে টাকা দেব। তখন একটা ওসি এসে বলে, ওই যে মিস্টার, আপনি কাকে টাকা গরম দেখাচ্ছেন? জানেন কে উনি, কার ছেলে? তখন আমি পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে ভদ্রলোককে বলি, আপনার মেয়ের বিরুদ্ধে মামলা আমি তুলে নেব, বাট আপনার মেয়েকে এইটা শুধু বলতে বলেন যে আমার কাছে এসে সবার সামনে সরি বলতে, তাহলে আমি মামলা তুলে নেব। তখন আদিবার বাবা, ওকে তোমাকে সরি বলবে। বলে আদিবা কাছে যায় আর সরি বলতে বলে। আদিবা সাথে সাথে মানা করে। আদিবার বাবা সাথে সাথে একটা থাপ্পড় মেরে বলে, যাও বলছি ছেলেটার কাছে সরি বলো। আদিবা রাগে ফুলে আছে। আমার সামনে এসে আমাকে সরি বলে। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। আদিবা আমার সামনে থেকে চলে যায় আর আমি পুলিশকে বলি মামলাটা আমি তুলে নিলাম, সব এখানে শেষ। বলে পুলিশ চলে যায়। তখন জান্নাতুল, ওই আদি, বুঝলাম না কি থেকে কি হলো, আমাকে একটু খুলে বলতে কি হয়েছিল এতক্ষণ? আদিবা যে কিনা এত অহংকার মনের মধ্যে, সে মেয়ে তোকে সরি বলতে বাধ্য হয়েছে? এত কিছু জানতে হবে না তোর, এখন চল ভিতরে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। চলে, বাট আজকে কোনো কিছু আমি বুঝলাম না, কি হলো? আগে চল ক্লাস করে নেই, তারপরে না হয় একদিন জানাবো। বলে ক্লাসে চলে আসলাম। সবাই আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি আমার সিটে বসে পড়লাম। এর মধ্যে স্যার চলে আসলে
স্যার এসে আমাকে বলে, আদি তুমি দাঁড়াও তো। আমি দাঁড়িয়ে গেলাম। তখন স্যার বলে, কি হয়েছে আজকে তোমার আর আদিবার মধ্যে একটু বলবা? আর গাড়িটা কেন নষ্ট করছে তারা? স্যার পরীক্ষা যেদিন শেষ হয় সেই দিন আমাকে একটা গাড়ি ধাক্কা মারে। তখন ক্লাসের সবাই অবাক। তখন আমি আবারও বলতে থাকলাম, যখন আমাকে ধাক্কা মারে তখন আমি অল্পের জন্য বেঁচে যাই, বাট আমার হাত মচকে যায়। তার জন্য আমি 1 সপ্তাহ শুধু বিছানায় ছিলাম। 1 সপ্তাহ পরে আমি ঠিক হই, বাট আমার আব্বু তখন পুলিশকে কল দেয় আর মামলা করে। আমি ওই গাড়ির নাম্বার আর কালারটা আমার মনে ছিল, তার উপর ভিত্তি করে আমার মামলাটা নেওয়া হয়। আজ যখন আমি ভার্সিটিতে আসি, এখন আদিবা দাঁড়িয়ে আছে। আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছি তখন সে আমাকে ল্যাং মেরে ফেলায় আর আমার কপালটা ফুলে যায়। আর যখন দেখলাম ওই গাড়িটা, তখন থেকে আমার পুরা মাথা গরম হয়ে যায় আর রাগের বশে তার গাড়িটা নষ্ট করে ফেলাই। তারপরে কাহিনীটা সবাই দেখছে। আচ্ছা বাদ দে, এখন সবাই মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকাও। আমরা সবাই স্যারের কথা শুনছি। হঠাৎ করে জান্নাতুল আমাকে কলম দিয়ে খোঁচা মেরে বলে, ওই কুত্তা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে জানালে না কেন? আরে এমনি জানাই নাই। আদিবাকে একটা শিক্ষা দেওয়া দরকার। বাপের টাকা বেশি, অহংকারী দেখায়। তার বাপের টাকা আছে তাই দেখায়, তাতে তোর সমস্যা কই? যাক বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর জন্য বললাম যে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর তুই আমাকে, যা, তুই কথা বলবি না। আমি তো তোর সাথে মজা করছি, তুই রাগ করিস কেন? আরে আদিবাকে শিক্ষা দেওয়া আমার দরকার নাই। একদিন সে তার নিজের সব ভুল বুঝতে পারবে। সামনে তাকিয়ে দেখি স্যার আমার সামনে। কি এটা কি গল্প করার জায়গা নাকি? যাও, এখন ক্লাস থেকে বের হবে, তোমরা দুজনে যাও। জি স্যার বলে জান্নাতুলকে নিয়ে বের হলাম আর বললাম, তোর জন্য স্যার ক্লাস থেকে আমাকে বের করে দিছে। বারে, আমি কি করছি? আমি যদি বলি তোর জন্য আমাকে বের করে দিছে? আমার জন্য তোকে বের করছে কুত্তা। তুই তো আগে আমাকে খোঁচা মারছত। আমি তোকে খোঁচা মারছি? তুই কথা বললি কেন? তুই কথা না বললে আমাদেরকে আজকে ক্লাস থেকে বের করতো না। ওরে সাতচুন্নি, তুই খোঁচা মারবি আর আমি চুপ করে থাকবো না? থাকবে, তুই চুপ থাকবি কুত্তা। আমি কুত্তা হইলে তুই সাতচুন্নি। আদি, বাসা যেতে হবে রে আমার এখন। কেন, আজকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে নাকি? আরে না, আব্বুর শরীরটা ভালো না, তাই যেতে হবে রে। ওকে যা। জান্নাতুলকে একটা রিকশায় তুলে দিলাম আর আমি বাসে করে বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। কি রে বাপ, তোর কি শরীর খারাপ নাকি রে? কপালে হাত দিয়ে বলে, আর তোর কপালে কি হয়েছে? এইভাবে ফুলে আছে কেন? তোর বাপকে আমি কল দিচ্ছি এখনই। আমি আম্মুকে ডাক দিয়ে বলি, আম্মু কি শুরু করছে? আসার সময় উপর দিক তাকিয়ে হাঁটছি, হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে কপালে এই অবস্থা। সত্যি বলতে জানি না আম্মু কি করতো, আর আব্বু জানলে ওই মেয়ে আর বাপকে ধরে নিয়ে আসতো আর কি করতো আল্লাহ জানে। কপালেটা না হয় গাছের সাথে ধাক্কা খেয়ে এমন হলো, বাট গালটা কেমন কেমন যেন হয়ে আছে, মনে হয় তোকে কেউ চর মারছে। আমি তোমার একমাত্র পোলা, তাই তুমি একটু টেনশন করছো বেশি আম্মু। আচ্ছা মারিয়া কি স্কুলে গেছে নাকি আম্মু? আরে না, কাল থেকে মারিয়া পরীক্ষা শুরু, সে পড়ছে। আর তুই কাল থেকে মারিয়াকে নিয়ে যাবি, কেমন? আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম বলে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলছি। হঠাৎ করে একটা ফোন আসলে আননোন নাম্বার থেকে আমি ধরি নাই, আবার দিলে আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি বিজি নাকি? এত সুন্দর একটা কণ্ঠ শুনে আমি চুপ হয়ে আছি। কি হলো, কথা বলছেন না যে? বিজি নাকি আপনি? হ্যাঁ না মানে হ্যাঁ না মানে বুঝলাম না। না মানে কে আপনি? কেন, অপরিচিত কারোর সাথে কথা বলেন না নাকি আপনি? জি, অপরিচিত কারোর সাথে কথা বলি না। ও, এই কারণে আপনি আমার কলটা রিসিভ করেন নাই। জি, এইবার বলেন কে আপনি, পরিচয়টা দেন। আমি মেঘ কন্যা। মেঘ কন্যা মানে সাথে সাথে কল কেটে দিলে আমি সাথে সাথে কল দেই, বাট বন্ধ বলছে। কি আর করা, বাট এত সুন্দর কন্যা আমি আগে মনে হয় শুনি নাই। আমি আবারও ট্রাই করলাম, বাট কাজ হচ্ছে না। তাই আমি নিচে গিয়ে দেখি আম্মু বসে বসে টিভি দেখছে
আমি আম্মুর কাছে গিয়ে বসি। কিছু বলবি তুই? না আম্মু, ভালো লাগছে না, তাই তোমার কাছে আসলাম। কিছু খাবি তুই? আপেল, কমলা, কলা বল, খেলে আমি এনে দেই। না আম্মু, কিছু খাবো না। আচ্ছা যাই, আমি রুমে ঘুমাবো। আম্মু বলে উপরে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম খাটে। বাট আজকে মারিয়ার সাথে কথা বলি নাই। ভার্সিটি থেকে আসার পরে মারিয়া পরীক্ষা, তাই মারিয়ার রুমে যাওয়া হয় নাই। আমি ওই মেয়ের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম জানি না। স্বপ্নের মধ্যে ও একটা মেয়েকে দেখতে পেলাম, বাট শুধু পিছনটা, সামনে দিয়ে মুখটা দেখা যাচ্ছে না। আমি যখন তাকে জিজ্ঞেস করি কে তুমি, তখন সে বলে আমি মেঘকন্যা, আর কণ্ঠটা পুরা সেম। আমি